One, two, three. গোটা দেশ উত্তেজনায় ফুটছে। এই প্রতিবেদন যখন শুরু করছি আর মাত্র কয়েকটা মিনিট, তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবেশ করে যাবেন অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহে এবং সেখানে ভগবান শ্রী শ্রী রামের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান একেবারে শুরু হয়ে যাবে। গোটা অযোধ্যা কেন, গোটা ভারতবর্ষ এবং গোটা বাংলায় আজকে একেবারে সাজো সাজো রব। এই বাংলায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখলাম, বিভিন্ন মন্দির সাজিয়ে তোলা হয়েছে। এতটা উত্তেজনা একটা মন্দিরকে কেন্দ্র করে এই ভারতবর্ষে আগে কোনোদিন ইতিহাসে দেখা যায়নি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এই রাম মন্দিরের গল্প যখন শুরু হচ্ছে তখন অযোধ্যায় জটায়ুর বংশধররাও এসে হাজির হয়ে গেছে, সেই ছবি আপনারা দেখেছেন। রাম মন্দিরের মাথায় ইতিমধ্যেই হনুমান ঘুরে বেড়াচ্ছে, অবিশ্বাস্য কাণ্ড। অযোধ্যায় নাকি শহরাঞ্চলে রাম মন্দির সংলগ্ন এলাকায় বিভিন্ন সাপেদের আনাগোনা শুরু হয়েছে। মানে ভগবান শ্রী রাম নিজের রাজ্যে নিজের বাড়িতে প্রবেশ করার আগেই তার সেনাবাহিনী আসতে শুরু করে দিয়েছে। জটায়ু, হনুমান, সাপ, অন্যান্য যে পশু পাখি জীবজন্তুরা রামের সেনাবাহিনী হিসেবে যারা বিখ্যাত, তারা আসতে শুরু করেছে অযোধ্যায়। আর ভগবান রাম আসবেন, তার সেনা আসবে, আর অযোধ্যায় রাবণ আর রাক্ষসরা আসবে না, এটা তো হতে পারে না। তাই অযোধ্যায় হাজির রাবণ এবং রাক্ষসরাও। কয়েকজন রাক্ষসকে তো খুঁজে বের করে ফেলেছে যোগীর পুলিশ। আরো কয়েকজন যে ভিড়ের মধ্যে মিশে আছে সেটাই এখন গোয়েন্দারা তদন্ত করে দেখছে। আর অন্যদিকে শিক্ষিত মানুষ যারা এই আন্দোলনে বছরের পর বছর বংশ পরম্পরায় লড়ে এসছেন, তারা আজকে খতিয়ে দেখছেন সেই লড়াইয়ের ইতিহাস। সবটা দেখাবো আপনাদের। ভারতবর্ষের ইতিহাসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। One, two, three. গত এক মাস ধরেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষের মানুষকে অনুরোধ করছেন যে দয়া করে 22শে জানুয়ারি অযোধ্যায় আসবেন না। কারণ এত ভিআইপি আসছেন, এত নিরাপত্তা যে সাধারণ মানুষকে ঢোকার আগে আটকে দেওয়া হচ্ছে। অযোধ্যায় রীতিমতো গতকাল সন্ধ্যা থেকে ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, বাস বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু মানুষকে কি করে আটকাবে? রামের ভক্তদের প্রশাসন কি করে আটকাবে? কোটি কোটি মানুষের ভিড়, গোটা ভারতবর্ষ থেকে কেন গোটা বিশ্ব থেকে সাধু সন্ন্যাসীরা পৌঁছে গেছেন রাম মন্দিরে। কাকে আটকাবে? লক্ষ লক্ষ মানুষের ভিড় রাম মন্দির চত্বরে। এতটা উন্মাদনা, এতটা উত্তেজনা, এতটা আবেগ শুধুমাত্র রামলালার 500 বছর পর বাড়ি ফেরাকে কেন্দ্র করে এই পৃথিবীর মানুষ কোনোদিন দেখেনি। গোটা পৃথিবীর মানুষ যেন একত্রিত হয়েছে। এখন অব্দি যেটা আমাদের কাছে খবর, প্রায় 1000-এর বেশি এই দেশের ভিআইপি, 60 জনের বেশি ভিভিআইপি সমাগম অলরেডি হয়ে গেছে। দক্ষিণ ভারতের দেখলাম বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা সাত সকালে হাজির হয়ে গেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আছেনই। আমরা যখন এই প্রতিবেদন শুরু করছি তখন পৌঁছে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা পৃথিবী থেকে সাধু সন্ন্যাসীরা এসছেন যে তাদের এই জীবনে তারা অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়া দেখতে পেলেন। তাদের আবেগের কাছে এই পৃথিবীর কোনো আবেগ আজকে আর কাজে লাগছে না। বাংলা তো একই অবস্থা, চারিদিকে মিছিল হচ্ছে, মন্দির সেজে উঠেছে, অবিশ্বাস্য একটা কাণ্ড ঘটছে। এবং সেখানেই আমরা দেখতে পেলাম গতকাল রাতে যোগী আদিত্যনাথের পুলিশ, ইউপি এটিএস, তারা আবার 3 জন খালিস্তানি জঙ্গিকে গ্রেপ্তার করেছে, যারা গুরপাবন সিং পান্নুমের সঙ্গে এদের যোগ আছে। এরা অযোধ্যায় কি করতে এসেছিল? রাম মন্দিরের আশেপাশে হোটেল ভাড়া করেছিল, স্করপিও গাড়ি করে বিভিন্ন জায়গা তারা রেকি করেছে। এরা কি আজকেই কিছু ঘটনা ঘটানোর তালে ছিল? সেটা এখন তদন্ত করে দেখছে যোগীর পুলিশ। প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকেই। এবং গোয়েন্দা দপ্তর, দেশের গোয়েন্দা দপ্তর মনে করছে শুধু খালিস্তানি পন্থীও নয়, অনেক প্রতিবেশী দেশের জঙ্গিও অযোধ্যায় এসছে লুকিয়ে। তারাও সুযোগের অপেক্ষায় আছে, যদি এই রাম মন্দিরের উদ্বোধনের দিনই কিছু বিঘ্ন ঘটানো যায় বা তার পরবর্তীকালে সিকিউরিটি কমে গেলে কিছু বিঘ্ন ঘটানো যায় কিনা সে নিয়ে তারা প্রস্তুত আছে। আমাদের দেশের
যারা গোয়েন্দা বাহিনী তারাও কিন্তু প্রস্তুত আছে, ইন্টেলিজেন্স খতিয়ে দেখছে এ সমস্ত। আজকে অযোধ্যায় তৈরি হয়েছে বহুস্তরীয় নিরাপত্তা বলয়, স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে উত্তরপ্রদেশ সরকারের, এসএসএফ, সিআরপিএফ বাহিনী রয়েছে, প্রাদেশিক আর্ম গার্ড রয়েছে। কিন্তু ওই যে বললাম, রাম আসছেন, রামের সেনাবাহিনী চলে এসছে অনেক আগেই, রামের ভক্তরা পৌঁছে যাচ্ছেন, আর রাক্ষস আর রাবণ আসবে না, এটা কি হতে পারে? তারা তো আসবেই। সেসব কথা ছাড়ুন, বহু বছরের পর, আইনি লড়াইয়ের পর রামলালা নিজের বাড়ি ফিরছেন 491 বছর পর। সেই 1526-এ প্রথম পানিপথের যুদ্ধে বাবর দিল্লির ক্ষমতা দখল করেছিল। 2 বছরের মধ্যেই 1528 এই অযোধ্যায় রাম মন্দির ভেঙে সম্রাট বাবর সেখানে তৈরি করে দিলেন বাবরি মসজিদ। আর এই সম্রাট বাবরকেই আমাদের ইতিহাস উদার, স্বাধীন চেতা, সংগ্রামী একজন সম্রাট রূপে চিহ্নিত করে এসছে, যেটা আমরা এত বছর, বছরের পর বছর জওহরলাল নেহরু সরকারের তৈরি করে দেওয়া, কখনো কখনো বাম লেখকদের তৈরি করে দেওয়া সেই ন্যারেটিভস আমরা আজকেও পড়ে যাচ্ছি। আজও আমাদের কাছে, আমাদের ছেলে মেয়েদের কাছে ইতিহাসের বইয়ে সম্রাট বাবর আর সম্রাট আওরঙ্গজেব হচ্ছেন উদার নেতা, উদার সম্রাট, উদার রাজা। যে রাজারা হিন্দুদের মন্দির ধ্বংস করে মসজিদ বানায় ভারতবর্ষে এত জায়গা থাকতে, তারা কি করে উদার হয় আমি আজও বুঝতে পারিনি। 1528 বাবরি মসজিদ তৈরি করলেন সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি। রাম মন্দির ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। 1885 মোগল যুগ শেষ, ঘটে গিয়েছে সিপাহী বিদ্রোহ, ভারতে চলছে ব্রিটিশ রাজ। সেই সময় ফৈজাবাদের জেলা আদালতের দ্বারস্থ হয়ে রাম জন্মভূমি বাবরি মসজিদের বিতর্কিত কাঠামোর বাইরে সামিয়ানা তৈরি করে রামলালা মূর্তি স্থাপনের আবেদন জানালেন মহন্ত রঘুবীর দাস। আর্জি খারিজ করে দিয়েছিল ব্রিটিশ আদালত। 1885 সালের কথা। 1949 স্বাধীনতা হয়েছে 1947-এ। 2 বছরের মধ্যে ডিসেম্বর শীতের রাত বিতর্কিত কাঠামোর মূল গম্বুজের নিচে রামলালার মূর্তি স্থাপিত করা হলো এবং মন্দিরপন্থীরা যে দাবি করেছিলেন যে এবার কিন্তু রামলালা প্রকট হয়েছেন স্বাধীনতার পরেই 1949। রাম মন্দিরের ইতিহাস এত বছরের পুরনো, যেটা এখনকার ছেলে মেয়েরা যারা এই রাম মন্দিরকে শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখছে, তাদের এই মূর্খামিতে আসবে না, তারা জানতেও পারবে না যে এই লড়াইটা 491 বছর পুরনো। স্বাধীনতার আগেও এই লড়াই চালিয়ে এসছে এই রাম মন্দিরের পক্ষে যারা আছেন তারা। 1950 গোপাল সিমলা এবং মহন্ত রামচন্দ্র দাস ফৈজাবাদ আদালতে আলাদা আলাদা মামলা করে বিতর্কিত স্থানে রামলালার পুজোর অনুমতি চাইলেন। 1949 বিতর্কিত জমির মালিকানা দাবি করে মামলা করলো নির্ময়ী আখড়া। 1981 অনেক বছর পর 1981 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং, পরবর্তীকালে আপনারা জানেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন, বিতর্কিত জমির মালিকানা দাবি করে আদালতের দ্বারস্থ হলো উত্তরপ্রদেশ সেন্ট্রাল সুন্নি ওয়াকফ বোর্ড। সে সময় সুন্নি ওয়াকফ বোর্ডও আদালতের দ্বারস্থ হয়েছিল। 1 ফেব্রুয়ারি 1986 রাম মন্দিরের এই লড়াইয়ের প্রথম বড় জয়। 1 ফেব্রুয়ারি 1986 বিতর্কিত কাঠামোর দরজা হিন্দুদের উপাসনার জন্য খুলে দিতে হবে বলল ফৈজাবাদের আদালত। সেই প্রথম এই বাবরি মসজিদের দরজা, বিতর্কিত যেটা কাঠামো, 1 ফেব্রুয়ারি 1986 খুলে দেওয়া হয়েছিল হিন্দুদের উপাসনার জন্য। 14 আগস্ট 1989 বিতর্কিত জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের। 6 ডিসেম্বর 1992 ভারতের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য দিন, কারণ বাবরি মসজিদ যদি করসেবকরা ভেঙে গুড়িয়ে না দিত তাহলে রাম মন্দির এত তাড়াতাড়ি তৈরি হতে পারতো কিনা সেটাও যথেষ্ট বিতর্কের বিষয়। করসেবকদের হামলায় ধূলিসাৎ হলো বাবরি মসজিদ। 23 এপ্রিল 1993 সংসদে আইন পাস করিয়ে অযোধ্যার বিতর্কিত জমির দখল নিল কেন্দ্রীয় সরকার। 24 অক্টোবর 1994 ইতিহাসবিদ ইসমাইল ফারুকির মামলায় ভারতের সর্বোচ্চ আদালত জানালো কোনো মন্দির, কোনো একটি মসজিদ কখনো ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ধরা যায় না। 30 সেপ্টেম্বর 2010 অযোধ্যা মামলার রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। 3 বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের উপর দাঁড়িয়ে জানালো বিতর্কিত জমি 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ সুন্নি ওয়াকফ বোর্ড, 1 ভাগ নির্ময়ী আখড়া আর 1 ভাগ রামলালা বিরাজমানের মধ্যে হবে। 9 মে 2021 এলাহাবাদ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 2011 পর সুপ্রিম কোর্ট ঢুকছে এই মামলায়। 21 মার্চ 2017 দেশের প্রধান বিচারপতি তৎকালীন জে.এস. খেহর বললেন আদালতের বাইরেই মীমাংসা করে নেওয়া হোক অযোধ্যা বিতর্কের। 5 ডিসেম্বর 2017 প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস. আব্দুল নাজিরের বেঞ্চে আবার নতুন করে অযোধ্যা মামলার শুনানি শুরু হলো।
8ই জানুয়ারি 2019 প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে এবার তৈরি হলো 5 বিচারপতির বেঞ্চ। 8ই মার্চ 2019 বিচারপতি FM কালিফুল্লাহ, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর এবং আইনজীবী শ্রীরাম পঞ্চুকে নিয়ে গঠিত হলো মধ্যস্থতা প্যানেল। সুপ্রিম কোর্ট একটা মধ্যস্থতা প্যানেল তৈরি করে দিল, কিন্তু আদৌ কোনো মধ্যস্থতা হলো না। মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হলো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন 2019 6ই আগস্ট থেকে প্রতিদিন মামলার শুনানি হবে অযোধ্যা মামলার। 16ই অক্টোবর 2019 বিচারপতি রঞ্জন গগৈ পরিষ্কার বললেন যে আজকেই শেষ করতে হবে অযোধ্যা মামলার শুনানি, আমরা রায় দেব। 9ই নভেম্বর 2019 সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায়, অযোধ্যায় বিতর্কিত জমিতে হিন্দুদের রাম মন্দির তৈরি হবে, বিকল্প 5 একর জমি দেওয়া হবে মুসলিম সুন্নি ওয়াকফ বোর্ডকে, যেই 5 একর জমির উপর আবার বাবরি মসজিদ তৈরি হবে। 12ই ডিসেম্বর 2019 অযোধ্যা জমি বিবাদ মামলায় রায় দিয়ে একাধিক আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নিজেদের রায় বজায় রাখলো। 5ই ফেব্রুয়ারি 2020 মোদী সরকারের যুগ শুরু হয়ে গেছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠনে কেন্দ্রীয় ক্যাবিনেট মোদী মন্ত্রিসভার অনুমোদন, রাম মন্দির নির্মাণের তদারকি করছে এই ট্রাস্ট। লোকসভায় অনুমোদনের কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। 24শে ফেব্রুয়ারি 2020 অযোধ্যার সোয়াল তহসিলে 5 একর জমিতে মসজিদ গড়ার জন্য উত্তরপ্রদেশ সরকার প্রদত্ত জমি গ্রহণ উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডে। সুন্নি ওয়াকফ বোর্ড 5 একর জমি গঠন করলো উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে, যারা সেখানে আবার নতুন করে মসজিদ বা বাবরি মসজিদ গড়ে তুলতে পারবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু 5 একর জমি দেওয়া হয়েছে মুসলিম সুন্নি ওয়াকফ বোর্ডকে, যেখানে তারা মন্দির করতে পারবে। 491 বছর আগে সম্রাট বাবর ভারতবর্ষের এত জায়গা পড়ে থাকতেও মন্দিরটা ভেঙেই মসজিদ করেছিলেন। তার হাতে অনেক জায়গা ছিল যেখানে মসজিদ করা যেত। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন যারা মন্দির ভেঙে মসজিদ করেছিলেন তারাও দক্ষ শ্রমিক ছিল। বিকাশ বাবুকে বলি, দক্ষ শ্রমিকরা মন্দির ভেঙে মসজিদ করার পক্ষপাতী কখনো ছিল না। দক্ষ শ্রমিকরা নতুন জায়গাতেই মসজিদ গড়ার পক্ষপাতী ছিল বা মন্দির গড়ার পক্ষপাতী থাকে সবসময়, জেনে রাখবেন এটা। 24শে ফেব্রুয়ারি সুন্নি ওয়াকফ বোর্ডকে জমি দেওয়া হলো। 5ই আগস্ট 2020 ভারতবর্ষের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে ভূমিপূজক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রূপোর ইট দিয়ে রাম মন্দিরের আনুষ্ঠানিক শিলান্যাস হয়েছিল 5ই আগস্ট 2020। আর আজকে ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে সেরা ঐতিহাসিক দিন, সোনার অক্ষরে লেখা থাকবে এই দিন। 22শে জানুয়ারি 2024 বহু বিতর্ক, বহু আইনি লড়াই, বহু মানুষের জীবন বলিদানের মধ্য দিয়ে 491 বছর পর সংখ্যাগুরুর দেশে সংখ্যাগুরু মানুষকে 491 বছর অপেক্ষা করতে হলো নিজেদের আরাধ্য দেবতা রামলালার বাড়ি ফিরিয়ে দেবার জন্য। 491 বছর পর আজকে অযোধ্যা মেতেছে সেই দৃশ্য দেখতে। যারা ভাগ্যবান, যারা এখানে সশরীরে দেখছেন সেই দৃশ্য, আমরাও ভাগ্যবান, আমরাও দেখতে পাচ্ছি মোবাইলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। কি পরিমাণ উত্তেজনা রয়েছে। প্রধানমন্ত্রী ঢুকে গেছেন গর্ভগৃহে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কাজ প্রায় শুরু হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছেন। শুধুমাত্র তারা সাক্ষী থাকতে হাজির হয়েছেন অযোধ্যায় সেই রামলালার বাড়ি ফেরার দৃশ্যকে নিজের চোখে দেখতে। এরা প্রত্যেকেই বলেছেন জীবন আজকে ধন্য হয়ে গেল, এই জীবনে আর পাওয়ার কিছু নেই। তারা কখনো ভাবতে পারেনি নিজেদের জীবনে 4-5 বছর আগে অবধি যে অযোধ্যায় তারা রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া, রামলালার বাড়ি ফেরা দেখতে পারবেন। সেই দৃশ্য দেখে এদের প্রত্যেকের জীবন নাকি ধন্য হয়ে গেছে। কি বলবেন আপনারা? নিজেদের জীবদ্দশায় 491 বছর পর, এত জীবন বলিদানের পর রামলালা আজকে বাড়ি ফিরছেন, আর গোটা ভারতবর্ষ মেতে উঠেছে সেই রামলালার বাড়ি ফেরার দৃশ্যকে নিজের চোখে দেখার জন্য। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।